গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকেও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যদিও কিছুদিন পর ভিডিওটা আপলোড করছি, মানে ভিডিওটা কিছুদিন আগেকার করা। তো যাই হোক, ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা অবশ্যই দেখো। তো সকাল সকাল দেখো, রোজকার মতো আজও রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। তো দেখো, সকাল সকালই চিংড়ি মাছ নিয়ে বসছি। তার কারণ বড়মশাইয়ের অনেক দিন ধরে ইচ্ছে করছিল চিংড়ি মাছের মালাইকারি খেতে। আর সেই জন্যই সে দেখো সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে বড় বড় যে সাইজের চিংড়ি মাছ। খুব বড় নয়, আবার একদম ছোটও নয়, মাঝারি সাইজটা। আসলে বড় বড় সাইজের গলদা চিংড়িও এখানে খুব ভালো পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকেও বাজারে গিয়ে বড় সাইজের গলদা চিংড়ি পাইনি, মানে বাজারে ওঠেনি আর কি। তো এই সাইজটা উঠেছিল, এটাই ও নিয়ে এসছে। তো সেই জন্য দেখো ভাবলাম বানিয়ে ফেলবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। আসলে ও অনেক দিন ধরেই বলছিল যে ওর চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করছে। আর আজকের দিনটাও যেহেতু ছুটির দিন ছিল, আসলে এগুলো ছুটির দিন না হলে বানানো সম্ভব হয় না। কারণ সকালবেলা উঠে অত তাড়াতাড়ি তো আর এই ধরনের রান্না বান্না করে দেওয়া যায় না, তাই না? সেই জন্য ছুটির দিনগুলোতেই একটু এইসব রান্নাবান্নাগুলো করা হয় বা করার চেষ্টা করা হয়। তো যাই হোক, দেখো চিংড়ি মাছগুলো তো বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো। আমি জাস্ট একটু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন যেটা করছি, এর ভেতরে একটু কাঠি ঢুকিয়ে দিচ্ছি। তার কারণ চিংড়ি মাছগুলোর ভেতরে যদি কাঠি না গুঁজে দেওয়া হয় তাহলে কোনো সাপোর্ট পাবে না, আর ভাজার পর একদম গুটিয়ে ছোট হয়ে যাবে। কিন্তু চিংড়ি মাছগুলো যদি ভাজার পরও, রান্না করার পরেও যদি সোজা সোজা হয়ে থাকে, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর সেই জন্যই আমি কিছু টুথপিক এর মধ্যে ভরে দিচ্ছি, যাতে সাপোর্ট পায় এবং সোজা সোজা হয়ে থাকে। তো যাই হোক, দেখো এখন একটু ভিডিওর থাম্বনেলের জন্য ফটোশ্যুট করব। ওই জন্য আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো এখন তোমাদেরকে একটু রং ঢং করে দেখাই, না হলে তার ভিউজ বাড়ে না ভিডিও বানাতে গেলে যত রং ঢং করা যায় ততই কিন্তু ভিউজ বাড়ে, এটাই কিন্তু বাস্তব। তো যাই হোক, এদিকে দেখো কেটে নিচ্ছিলাম কিছু উচ্ছে, মানে সবজিপাতি, যে মানে শুধু তো আর চিংড়ি মাছের মালাইকারি হবে না, অন্যান্য জিনিসপত্রও রান্নাবান্না হবে। সেই জন্য যা যা লাগবে আমার সেরকম ধরনের টুকটাক কিছু সবজি কেটে নিচ্ছি। তার কারণ আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার মারাত্মক ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে একটু। আর অর্ঘ্যরও কিছুদিন ধরে শরীর খারাপ, পেটের একটু সমস্যায় ভুগছে। যার জন্য আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা যেহেতু একটু রিচ হবে, একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটু উচ্ছে দিয়ে মুসুর ডাল বানাবো। কারণ চিংড়ি মাছটা যেহেতু প্রচণ্ড রিচ হবে, সেই জন্য যদি একটু উচ্ছে দিয়ে মুসুর ডাল খাওয়া হয় তাহলে হয়তো একটু ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে কথা বলতে বলতে। তো চলো দেরি না করে রান্নাবান্নাটা শুরু করে দিই। আর আমার গলাটা আসলে ভীষণই ব্যথা ব্যথা করছে, ওই জন্য আমি মানে ঠিকঠাক করে কথাগুলো বলতে পারছি না। তো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো প্রথমে যেটা করব, চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে নাকি চিংড়ি মাছের টেস্ট খারাপ হয়ে যায়, ইলিশ মাছের মতোই। সেই জন্য হালকা করে ভেজে নেব। আবার একদম কাঁচা চিংড়ি রান্না করলেও আমার কাছে না মানে একটা ভালো লাগে না অতটা, মানে হালকা ভাজলে চিংড়ি মাছ একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, কাঁচা চিংড়িতে আবার সেটা আসে না। সেই জন্য আমি যখনই চিংড়ি মাছ করি সবসময় একটু হালকা ভেজে নেওয়ার চেষ্টা করি। আবার কিছু কিছু রেসিপি আছে যেগুলোতে কাঁচা চিংড়ি খুব ভালো যায়, সেগুলোতে কাঁচা চিংড়ি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার পার্সোনালি একটু ভাজা চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে। তো দেখো তোমরা একদমই হালকা একটু ভেজেছি, মানে জাস্ট কড়াইতে দিয়ে একটু নেড়েই নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মানে মালাইকারি করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল। এটা তো সব থেকে ইম্পর্টেন্ট মানে যিনি উপকরণ বলতে পারো। তো সেই নারকেলটাকেই ভালো করে কুড়িয়ে নিলাম। আর লাগছে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এগুলোকে আমি একটু মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ফোড়ন, মানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা। তো আর কিছুই নয়, এ তো একটুখানি নেড়ে চেড়ে হলুদ, লবণ, আর যদি তোমরা কেউ চাও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, দিয়ে জাস্ট একটু জল ঢেলে ভালো করে ফুটে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু মালাইকারি একদম রেডি। আসলে মালাইকারি এই ধরনের যতই মানে যেসব রেসিপিগুলো আছে এগুলো কিন্তু রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গোছাতে অনেক সময় লাগে। মানে যা যা উপকরণ লাগবে সেগুলো গোছাতেই হচ্ছে মেন সময়টা লাগে, কিন্তু রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না।
তো যাই হোক, অন্য দিনে গোছানোর মতো সময়টাই আমার থাকে না। আর যদি ভাবি যে রাতের বেলা গুছিয়ে রাখবো, আসলে দেখবে সেটা তো রাতের বেলা গুছিয়ে রাখলে ফ্রিজে রাখতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় জিনিসের টেস্টটা একটু খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে টাটকা গুছিয়ে রান্না করলে যে টেস্টটা, সেটা হয়তো একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা ফুটে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো একটু দিয়ে দেবো। তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে আলতো হাতে, কারণ খুব যত্ন করে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়, কারণ চিংড়ি মাছগুলো যদি একদম গোটা থাকে দেখতে ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে আমার মালাইকারিটা প্রায় হয়ে গেছে। আর এদিকে অন্যদিকে আমি গ্যাসে একটু বসিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটা তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, এখন এই কড়াইটাতে জাস্ট একটু ফোড়ন দিয়ে নেব। আর গরমকালে না এই উচ্ছে দিয়ে মুসুর ডাল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে আমাদের সব বাড়িতে, বিশেষ করে আমার বাবার বাড়িতে, এই উচ্ছে দিয়ে মুসুর ডালটা কিন্তু প্রায়ই হয় গরমকালে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসলে আমি ভয়েস ওভারটা কিছুদিন পরে দিচ্ছিলাম, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমি বোলপুরে বাবার বাড়িতেই আছি। আসলে সবাই আমরা একটু এসছিলাম বাবার বাড়ি বোলপুরে। তো এরপরে আমরা শ্বশুর শাশুড়িকে নিয়ে কলকাতা চলে যাব এবং তারপরে আমরা একটু পুজোতে বেনারস ঘুরতে যাব, এরকমই আমাদের সবার ইচ্ছে ছিল। প্ল্যানটাও সেইভাবে হয়েছিল, টিকিট ফিকিট সবই কনফার্ম। বাট তারপরে আমার অর্ক দুষ্টুমিটা এত বেড়ে গেছে, আমি প্রথম থেকেই ভীষণভাবে অনিশ্চয়তার মধ্যেই ছিলাম যে এত দুষ্টু বাচ্চা নিয়ে আমি কিভাবে যাব। প্রথম থেকেই আমি বলছিলাম যে না, আমি যাব না, তোমরা গিয়ে ঘুরে এসো। কিন্তু হাজব্যান্ড কিছুতেই ছাড়ছিল না আর কি, যে না চলো সবাই মিলে একসঙ্গে যাই। আসলে ও ঘুরতে খুব ভালোবাসে, আমিও ঘুরতে খুব ভালোবাসি, কিন্তু বাচ্চা এত দুষ্টুমি করে, আমি ভাবলাম যে এ নিয়ে গেলে আমি না পারবো এনজয় করতে, সব সময় মেজাজ খিটখিটে হয়ে থাকবে, মুডটাই খারাপ হয়ে থাকবে, তো আমার জন্য ওদের ঘোরাটাও ঠিক করে হবে না। তো বোলপুর আসার পরে স্বাভাবিকভাবেই আমি আমার ননদের বাড়িতে গিয়েছিলাম, ননদের মেয়ের বার্থডে ছিল সেই উপলক্ষে। তো ওখানে গিয়ে ও এত দুষ্টুমি করেছে, যেতে যেতে রাস্তায় এত জ্বালাতন করেছে যে আমি পুরো বিরক্ত হয়ে গেছি। তো তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার এত ছোট বাচ্চা নিয়ে বেনারস যাওয়া ঠিক হবে না, তার কারণ ওভারনাইট জার্নি আছে ট্রেনে, ও যে কী করবে, তারপর ওখানে গিয়ে ঠিক করে ঘুরতেও পারবো না। সেই জন্য আমি বললাম যে না, আমি যাব না। তো ওরা তো কিছুতেই ছাড়ছিল না, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড। তো অনেক কষ্ট করে ওদেরকে রাজি করিয়েছি, দেখো যে আমি যাব না, আমি বাচ্চা নিয়ে সামলাতে পারবো না। তো যাই হোক, অবশেষে অনেক কষ্ট করে ওদের রাজি করানো গেছে, কিন্তু হাজব্যান্ড আমার উপর একটু রেগে আছে আমি যাচ্ছি না বলে। ও বারবারই বলছে যে আমি একা বোর হব, মা বাবা তো বয়স্ক লোকরা তো ওদের মতো থাকবে, আমি একা বোর হব। তো যাই হোক, আমি বললাম না, কিছু বোর হবে না, মা বাবার সাথে গল্প করে কাটিয়ে দিও, আমি অর্ক একটু বড় হলে তারপরে যাব। তো খুবই ইচ্ছে ছিল বেনারস যাওয়ার, কিন্তু ছেলের এত দুষ্টুমির জন্য আমি সাহস পেলাম না। তো যাই হোক, আমার টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি এখন বাবার বাড়িতে থাকবো কিছুদিন, ওরা বেনারস থেকে ঘুরে আসুক, ওরা হয়তো সম্ভবত অষ্টমী বা নবমী করে আবার বোলপুরে চলে আসবে, তখন আমরা আবার শ্বশুরবাড়িতে একসাথে পুজোটা কাটাবো। তো ভীষণ মন খারাপ, আসলে বেনারস যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল, হলো না। তো যাই হোক, ভাগ্যে থাকলে আবার হবে। আর এদিকে দেখো আমি একটু নারকেলের বড়াও করছিলাম, নারকেল আর পেঁপে একসাথে মিশিয়ে বড়া করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো রয়েছে চিড়ের পোলাও টিফিনে। তো যাই হোক, আমি বেনারস যেতে পারছি না, তো কি হয়েছে, আমি ভেবেছিলাম বেনারস গিয়ে তোমাদের সঙ্গে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করব, বাট আমি চেষ্টা করব, হাজব্যান্ডকে বলেছি ভিডিও করতে। তো এই ভিডিওটা এখানে